NO আবার দুটো তুলে দে, দুটো Na, দুটো NO প্লাস হয়ে গেল, আবার অক্সিজেন একটা যুক্ত হবে, ঠিক আছে, কারণ বাইরের মধ্যে অক্সিজেন তো অসংখ্য আছে, এই জন্য একটা একটা করে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে নাইট্রাস অক্সাইড প্লাস অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি হবে? হ্যাঁ, নাইট্রোজেন ডাই অক্সাইড কি তৈরি হোক। এভাবে চক্রাকার পদ্ধতিতে কি হতে থাকে, অক্সিজেনটা বায়ুমণ্ডল থেকে জীবদেহ থেকে বায়ুমণ্ডলে কি হয়, চলতে থাকে। বোঝা গেল? প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করব ক্লাস 12 থার্ড সেমিস্টার EVS জিওকেমিক্যাল সাইকেল, অর্থাৎ বাস্তুবিদ্যার অর্থাৎ EVS এর প্রথম অধ্যায় জিওকেমিক্যাল সাইকেল। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আর এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টারটা খুব সহজভাবে জলের মতো করে বুঝিয়ে দেবো আজকের এই সেশনে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস বায়োজিওকেমিক্যাল সাইকেল। আজকে আমরা বলবো কি বায়োজিওকেমিক্যাল সাইকেল। আমরা আমাদের দেহের মধ্যে অনেক রকম কি থাকে, অনেক রকম এলিমেন্টস থাকে, যেরকম কি কার্বন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে কি হাইড্রোজেন, হ্যাঁ, ফসফরাস, এগুলো এলিমেন্টস কি আমাদের দেহের মধ্যে থাকে, বা আমরা এগুলো খাদ্যের মাধ্যমে কি করি, গ্রহণ করে থাকি। তো এই এলিমেন্টস গুলোকে বলা হয়, একটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস, ঠিক আছে, ঠিক আছে, ম্যাক্রো এলিমেন্টস মানে যেগুলো দেহের মধ্যে বা খাদ্যের মধ্যে উপাদানের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে বা জীবভর বেশিরভাগ নির্ভর করে, যেমন হচ্ছে কার্বন, অক্সিজেন, হ্যাঁ, আমাদের 40টি কি রয়েছে, উপাদান রয়েছে, 40টি উপাদান রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি আছে এই 6টি উপাদান, কার্বন, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, হাইড্রোজেন। এছাড়াও আরো 36টি আছে, যেমন হচ্ছে কি ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আয়রন, হ্যাঁ, তারপরে হচ্ছে সোডিয়াম। এই সবগুলো আছে, এগুলো হচ্ছে তুলনামূলক কম থাকে, এগুলোকে বলা হয় মাইক্রো এলিমেন্টস। কি বলা হয়? মাইক্রো এলিমেন্টস। মাইক্রো মানে অল্প থাকে, আর ম্যাক্রো মানে সব থেকে বেশি পরিমাণে থাকে এই এলিমেন্টস গুলো, হ্যাঁ, জীবভর নির্ভর করে বা জীবদেহের মধ্যে এসব এলিমেন্টস গুলো সব থেকে বেশি থাকে, কার্বন, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে, এই 6টা সব থেকে বেশি থাকে। আর নিচের আর বাকি 36টা যেগুলো থাকে ওগুলো হচ্ছে খুব কম পরিমাণে থাকে, এগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্টস, ঠিক আছে। মাইক্রো এলিমেন্টস, মাইক্রো মানে ছোট কম পরিমাণে থাকে, আর ম্যাক্রো মানে বেশি পরিমাণে থাকে। তো টোটাল কটা বললাম? 40টা মূল উপাদান। যদি পরীক্ষায় দিয়ে দিতে পারে যে একটা মাইক্রো এলিমেন্টস এর নাম লেখো, হ্যাঁ, বা ম্যাক্রো এলিমেন্টস এর নাম লেখো, তখন আমরা কি দেবো? ম্যাক্রো হলে এটা দেবো, আর এটা হচ্ছে মাইক্রো। একটু মাথায় রাখবি, এখানে হচ্ছে ম্যাক্রো আর হচ্ছে মাইক্রো, ঠিক আছে। ম্যাক্রো বললে আমরা এটা লিখবো, আর মাইক্রো বললে আমরা এই এলিমেন্ট পরিবেশ থেকে দেহের মধ্যে প্রবেশ করে, আবার দেহ থেকে কি হয়, পরিবেশে প্রবেশ করে, হ্যাঁ, বিভিন্ন চক্রাকার পদ্ধতিতে। তো এই পদ্ধতিটাকে বলা হয় জৈব ভূ রাসায়নিক পদ্ধতি, ঠিক আছে, বা বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে এই প্রসেসটা কি, কাকে বলে প্রসেসটা হচ্ছে কি, যে আমাদের পরিবেশের মধ্যে যেসব মৌলিক উপাদানগুলো, এগুলো কি হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, জৈবিক উপাদানগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহে প্রবেশ করে, আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায়। তাহলে এই যে একটা চক্রাকার পদ্ধতি, এই পদ্ধতিটাকে কি বলা হয়? জৈব ভূ রাসায়নিক পদ্ধতি, ঠিক আছে, বোঝা গেল? এবার জৈব ভূ রাসায়নিক পদ্ধতি আমরা এখান থেকে ওয়ার্ড পাবো, কয়টা ওয়ার্ড? জৈব ভূ রাসায়নিক পদ্ধতি। তাহলে আমরা বায়ো মানে কি বলতো? বায়ো মানে হচ্ছে জীব, ঠিক আছে। আর জিও মানে কি বলতো? জিও মানে হচ্ছে ভূ বা পৃথিবী, ঠিক আছে, ভূ বা পৃথিবী। তাহলে বায়ো মানে জীব, আর জিও কথার অর্থ হচ্ছে পৃথিবী, আর কেমিক্যাল কথার অর্থ হচ্ছে রাসায়নিক, ঠিক আছে। কেমিক্যাল কথার অর্থ কি? রাসায়নিক। আর সাইকেল মানে তো আমরা জানি, সাইকেল মানে ওই সাইকেল না, সাইকেল মানে চক্র, ঠিক আছে, সাইকেল মানে চক্র। তাহলে কটা আমরা পাচ্ছি? জীব, ভূ, রাসায়নিক, চক্র। মৌলিক উপাদানগুলো কি হয়? ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী থেকে বা পরিবেশ থেকে, হ্যাঁ, রাসায়নিক পদ্ধতিতে চক্রাকারে চলতে থাকে, এটাকে বলা হয় জৈব ভূ রাসায়নিক প্রক্রিয়া। বোঝা গেল? এবারে এই জৈব ভূ রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে, বিভাগ। এর বিভাগ একটা হচ্ছে গ্যাসীয় চক্র। এই যে জৈব ভূ রাসায়নিক বা ভূচক্রীয়টা কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। একটা হচ্ছে গ্যাসীয় চক্র, ঠিক আছে, গ্যাসীয় চক্র। আর একটা হচ্ছে পাললিক চক্র, ঠিক আছে, পাললিক চক্র। আর আরেকটা কি? আরেকটা হচ্ছে জলচক্র, ঠিক আছে। এগুলো হচ্ছে ভান্ডার, মানে এই যে জৈব ভূ রাসায়নিক যে প্রক্রিয়াটা চলে,
এই তিন মাধ্যমে চলে। কি কি? একটা গ্যাসীয় চক্র হয়, একটা পাললিক চক্র, পাললিক মানে শিলার মধ্যে, হ্যাঁ শিলার মধ্যে, মাটির মধ্যে, আর জলচক্র মানে জলের মধ্যে এই চক্রটা হয়ে থাকে। তাহলে গ্যাসীয় চক্র কয় প্রকার? একটা হবে অক্সিজেন, অক্সিজেন চক্র, দ্বিতীয় হবে আমাদের নাইট্রোজেন চক্র, তৃতীয় হবে হ্যাঁ কার্বন চক্র। তাহলে এই তিন ধরনের গ্যাসীয় চক্র হয়ে থাকে। কয় ধরনের? তিন ধরনের, একটা অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন চক্র। এবার পাললিক চক্র, পাললিক চক্র হচ্ছে ক্যালসিয়াম, আর জলচক্র, জলচক্র আছে। তাহলে মূলত এই যে গ্যাসীয় চক্র, তাহলে এই জৈব ভূ রাসায়নিক চক্র কয় প্রকার? তিন প্রকার, একটা গ্যাসীয় চক্র, পাললিক চক্র, জলচক্র, ঠিক আছে। গ্যাসীয় চক্র হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এই আমাদের তিনটে চক্র পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসে। অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র আর কার্বন চক্র, এদের উপাদান কিভাবে সংগঠিত হয়ে থাকে, তারপরে উদাহরণ কি, হ্যাঁ তারপরে পাললিক চক্র, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমাদের সিলেবাসে এই তিনটে আছে, এই তিনটে আমাদের পড়তে হবে, ঠিক আছে। এবার তার আগে আমরা আরেকটা জিনিস দেখবো, যে এই যে জৈব ভূ রাসায়নিক এই কথাটা প্রথম কে ব্যবহার করেছিল? তাহলে কোন বিজ্ঞানী বলতো? বিজ্ঞানী হাচিনসন, হাচিনসন, হ্যাঁ 1944 খ্রিস্টাব্দে। এই যে হাচিনসন 1944 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কি করেছিল? এই যে এই জীবটা, এই জৈব জিও কেমিক্যাল সাইকেলটা কি করেছিল? ব্যবহার করেছিল। শব্দটা যদি বলা হয় প্রশ্নে যে বায়ো জিও কেমিক্যাল সাইকেল কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? বিজ্ঞানী হাচিনসন 1944 সালে, ঠিক আছে। কত সালে? সালটাও মনে রাখতে হবে। হাচিনসন 1944 সালে সর্বপ্রথম বায়ো জিও কেমিক্যাল সাইকেল কথাটি ব্যবহার করেছিলেন। অক্সিজেন চক্রটা আসবো, যেটা আমাদের পরীক্ষায় আসে, কম এটা লেখা হয়েছে, হ্যাঁ অক্সিজেন চক্র এবার পড়বো। সর্বপ্রথমে আমরা দেখবো অক্সিজেন চক্র। তাহলে অক্সিজেন চক্র কাকে বলবো? যে চক্রাকার পদ্ধতিতে অক্সিজেন জীবদেহে এবং জীবদেহ থেকে কোথায় আবার পুনরায় কোথায় প্রবেশ করে? পরিবেশে প্রবেশ করে বা বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন আমরা তাকে কি বলবো? অক্সিজেন চক্র। বুঝা গেল? তাহলে এই অক্সিজেন চক্রের যোগান কিভাবে হয়, কোথায় কোথায় হয়? তো মূলত তিন জায়গায় অক্সিজেন চক্রটা হয়ে থাকে, বা এদেরকে ভান্ডার বলা হয়। মানে অক্সিজেন চক্র মূলত তিন জায়গায় বা তিনটা ওর ভান্ডার রয়েছে। তো অক্সিজেন চক্র আমাদের পড়তে হবে কি প্রথমে? এবার অক্সিজেন চক্র, অক্সিজেন চক্র, ঠিক আছে। অক্সিজেন চক্র ভান্ডার, ভান্ডার মানে কি? মানে কোথায় কোথায় হয়ে থাকে। মূলত কয় ধরনের ভান্ডার? একটা হচ্ছে আমাদের পড়তে হবে কি বায়ুমণ্ডল, ঠিক আছে, বায়ুমণ্ডল পড়তে হবে। আর দ্বিতীয়ত পড়তে হবে আমাদের বাড়িমণ্ডল, ঠিক আছে। বাড়ি মানে কি বলতো? বাড়িমণ্ডল মানে কে বলতে পারবি? বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, আর একটা হচ্ছে কি শিলামণ্ডল। এই তিন জায়গায় অক্সিজেন চক্রটা ঘটে থাকে। তাহলে এদের প্রসেস গুলো আমাদের জানতে হবে, হ্যাঁ। তাহলে বায়ুমণ্ডলে কিভাবে এই চক্রটা ঘটে, হ্যাঁ এটা আমাদের পড়তে হবে। তাহলে দেখ বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলে আমরা কি জানি? বায়ুমণ্ডলে কিভাবে অক্সিজেনটা তৈরি হয় এটা আমার জানতে হবে, বুঝতে পারলি? বায়ুমণ্ডলে কিভাবে অক্সিজেনটা তৈরি হয় দেখ। প্রথমত যে সূর্য রশ্মি থেকে কি আসে? সূর্য রশ্মি থেকে যখন আমরা সূর্য রশ্মিটা যখন পৃথিবীতে প্রবেশ করে, তখন অবলোহিত রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে থাকে, একটা আল্ট্রাভায়োলেট বা কি বলে ওটাকে, অতিবেগুনি রশ্মি, ঠিক আছে। এই অতিবেগুনি রশ্মিটা আসার সময় কি হয়? ওই আমাদের জানি যে বায়ুমণ্ডলে একটা স্তর আছে ওজোন স্তর, হ্যাঁ। তো এই ওজোন স্তর থেকে যখন ওই সূর্য রশ্মিটা প্রবেশ করে, তখন ওখানে কি হয়? অতিবেগুনি রশ্মি থাকে। আর এই অতিবেগুনি রশ্মিটা কি হয়? অক্সিজেন কণাগুলোকে, ওজোন কণাগুলোকে কি করে? ভেঙে দেয়, এবং ওজোন কণাগুলোকে ভেঙে দিয়ে কি করে? অক্সিজেন তৈরি করে। আবার আমাদের বায়ুমণ্ডলে কি থাকে? জলীয় বাষ্প থাকে। তো এই জলীয় বাষ্পটাকে আবার আল্ট্রাভায়োলেট রে, যেটা ইউভি রে বলা হয়, ওই ইউভি রে বা অতিবেগুনি রশ্মিটা কি করে? ভেঙে দেয়, এবং হাইড্রোজেন এবং অক্সিজেন বা হাইড্রোক্সিল যৌগ তৈরি করে। কিভাবে? আমরা দেখবো। তাহলে আমরা কি, এই যে সূর্য রশ্মিটা আসছে, এই সূর্য রশ্মিটা এলো, সূর্য রশ্মি মানে কি? ইউভি, ইউভি রে, ইউভি নাম শুনেছিস না? ইউভি আল্ট্রাভায়োলেট রে। তো ইউভি রে, এই ইউভি রে এর সাথে কি হয়? ওজোন স্তর, ওজোন, আমাদের যে ওজোন স্তর থাকে, হ্যাঁ ওজনের ফর্মুলা কি? O3, ঠিক আছে। তাহলে ওজোন স্তর, এই ওজোন স্তরটা কি করে? এই আল্ট্রাভায়োলেট ওজনের কণাগুলোকে কি করে? ভেঙে দেয় এবং অক্সিজেন তৈরি করে, ঠিক আছে। এভাবে এভাবে কি করে? অক্সিজেন তৈরি করে। বুঝা গেল? একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন অণু তৈরি করে। বুঝা গেল? অক্সিজেন অণু আর একটা অক্সিজেন পরমাণু। এবার যে তিনটা অক্সিজেন ছিল, এখানে দুইটা আর এখানে একটা, তিনটা। বুঝতে পারলি? তাহলে তিনটা অক্সিজেন ছিল, এইটাকে ভেঙে দিল। এবার তাহলে এটা কি? এটা হলো আল্ট্রাভায়োলেট রে দ্বারা ওজোন কণার বিশিষ্টকরণ।
এবার আমরা পড়বো কি এই যে অক্সিজেন হয়ে গেলে জলীয় বাষ্প, জলীয় বাষ্পের ফর্মুলা কি H2O, জলীয় বাষ্পের ফর্মুলা হচ্ছে H2O মানে H2O, বুঝা গেল H2O। আবার H2O কে কে ভেঙে দিবে, ইউভি রে ভেঙে দিবে। এই যে ইউভি রেটা যে সূর্য থেকে যে ইউভি রে আসছে, এই ইউভি রেটা ভেঙে দিয়ে কি করবে, হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করবে, আর তৈরি করবে কি OH হাইড্রোক্সিল আয়ন। এটাকে কি বলা হয় বলতো, OH হাইড্রোক্সিল আয়ন, কি হাইড্রোক্সিল আয়ন। আর এটাকে কি বলা হয়, হাইড্রোজেন আয়ন, বুঝা গেল। এই যে যখনই এর মাথায় প্লাস দেখবি বা মাইনাস দেখবি, হ্যাঁ, তখন এগুলো হয়ে যাবে আয়ন। হ্যাঁ, এমনি আমরা পরমাণু বলবো, যখন এর উপরে প্লাস মাইনাস থাকবে না তখন আমরা এমনি পরমাণু বা অণু বলবো, কিন্তু যখন এগুলোর উপরে প্লাস বা মাইনাস দেখতে পাবো তখন ওগুলো কি হয়ে যাবে, আয়ন। কি হবে, আয়ন, ঠিক আছে। তাহলে এটা আয়নের নাম কি, হাইড্রোজেন আয়ন। বল, এটা আয়নের নাম কি, এটা হাইড্রোজেন আয়ন, আর এটা আয়নের নাম হাইড্রোক্সিল আয়ন, বুঝা গেল। তাহলে এই হাইড্রোক্সিল আয়ন ভেঙে দেয়। এবার হাইড্রোক্সিল আয়ন তো ভেঙে দিল, তাহলে কি করলাম, জলীয় বাষ্প থেকে কি তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো। হ্যাঁ, এবার অক্সিজেন তৈরি হবে কোথা থেকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে, সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ মানে কি, উদ্ভিদের যে খাদ্য তৈরির যে প্রসেস সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ। তাহলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া থেকে কিভাবে অক্সিজেন তৈরি হয় দেখ। তাহলে সালোক সংশ্লেষের জন্য আমাদের কি কি লাগে বলতো, মানে গাছকে বা উদ্ভিদকে খাদ্য তৈরি করতে হলে কি কি লাগবে, জল লাগবে, তারপরে কি লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, তারপরে এই দুটো মেন জিনিস লাগবে। হ্যাঁ, আর সূর্যের আলো লাগবে। তাহলে সূর্যের আলো যখন এলো, সূর্যের আলো আসার পর এই যে সূর্যের আলো পতিত হলো, হ্যাঁ, ফোটন কণা। এবার আসার পর কি হলো, কার্বন ডাই অক্সাইড প্লাস H2O, ঠিক আছে। H2O মানে কি বলতো, জল, বুঝা গেল। আর CO2 মানে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখান থেকে এবার কি তৈরি হবে বলতো, এখান থেকে গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজের ফর্মুলা কি বলতো, C6H12O6, বুঝা গেল। এটা কিসের ফর্মুলা, গ্লুকোজের ফর্মুলা। গ্লুকোজ মানে চিনি, ঠিক আছে, গ্লুকোজ। আর গ্লুকোজের সাথে কি তৈরি হবে, অক্সিজেন অণু তৈরি হবে, ঠিক আছে, অক্সিজেন অণু তৈরি হবে। এবার এখানে আমরা সমতা বিধান করেছি ক্লাস 10-এ, আশা মনে হচ্ছে ভুলে গেছিস, আমি বলে দিচ্ছি। সমতা বিধান মানে কি, এখানকার আর এখানকার অণুগুলো সমান করতে হবে, ঠিক আছে। এখানে কটা অণু আছে, একটা অণু আছে, হ্যাঁ, তা কার্বন এখানে কটা আছে, 6টা, আর এখানে কটা আছে, একটা। তাহলে এখানে আমাকে 6 দিতে হবে, ঠিক আছে, 6 দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, 6টা কার্বন সমান হয়ে গেল, করতে হবে। তো সমতা বিধান অত ডিটেলসে যেতে হবে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে হবে তোর 6 হয়ে গেল, হ্যাঁ, এখানে 6 আর এখানে একটা 6 দিয়ে দেবে, 6 আর এখানে একটা 6 দিয়ে দেবে, হয়ে গেল সমতা বিধান। এবার মিলিয়ে দেখবি সবগুলো অণু সমান আছে, বুঝতে পারলি। তাহলে এখানে এটা কি তৈরি হলো, কার্বন ডাই অক্সাইড আর জল মিলে তৈরি হয়ে গেল গ্লুকোজ আর অক্সিজেন। এই যে অক্সিজেন তৈরি হলো, তাহলে ওই জন্য তাহলে এটা কি কোন প্রক্রিয়া, সালোক সংশ্লেষ। এটা কোন প্রক্রিয়া, এখানে লিখে দিবি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এটা কোন প্রক্রিয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে অক্সিজেন তৈরি, বুঝা গেল। তাহলে এটা কি বায়ুমণ্ডল হয়ে গেল। এবার আমরা কি করতে লাগবো, এবার বায়ুমণ্ডল হয়ে গেল, এবার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে জল ভান্ডার, জল থেকে কিভাবে তৈরি হয় এটা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো অক্সিজেন চক্র, হ্যাঁ, অক্সিজেন চক্রের বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল থেকে কিভাবে উৎপন্ন হয় দেখ। বায়ুমণ্ডল থেকে মূলত হয়, আমরা জানি জলের মধ্যে কি থাকে, সমুদ্রে এক ধরনের প্রাণী থাকে, ঠিক আছে, ছোট্ট জীব থাকে যেগুলোকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন। কি বলা হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন। ফাইটো মানে হচ্ছে ওই উদ্ভিদ জাতীয়, আর জু মানে হচ্ছে প্রাণী জাতীয়। তাহলে এই ফাইটোপ্ল্যাঙ্কটন আর জুপ্ল্যাঙ্কটন কি করে, জলের মধ্যে কি থাকে, H2O থাকে। হ্যাঁ, জলে কি থাকে, H2O মানে কি জল। আর জলের সাথে ওরা কি ছাড়ে, উদ্ভিদ কি ছাড়ে বলতো, অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড, কোনটা ছাড়ে, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। আর আমরা অক্সিজেনটা গ্রহণ করি না, কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি, হ্যাঁ, আর ওরা হচ্ছে অক্সিজেন ছাড়ে। আর ওরা কি অক্সিজেনটা গ্রহণ করে, হ্যাঁ, অক্সিজেন ছাড়ে, বুঝা গেল। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড, তাহলে জলের মধ্যে কি থাকে বললাম, বায়ুমণ্ডলে জলের মধ্যে থাকে H2O, কি থাকে, H2O প্লাস, এই দিকে বিক্রিয়াটা দেখ, H2O প্লাস CO2। এই CO2 থেকে কি তৈরি হবে, বলতো, এখানে তৈরি হবে বাইকার্বনেট, H2CO3, ঠিক আছে, H2CO3। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, এটা কি বলতো, কার্বনিক অ্যাসিড।
এই H2 আর CO2 থেকে তৈরি হয়ে গেল কি H2CO3। আবার এটা ভেঙে যাবে, দেখ H2, হ্যাঁ, H প্লাস আয়ন ভেঙে গিয়ে কি তৈরি হবে, কার্বনেট আয়ন তৈরি হবে, এই দুটো তৈরি হয়ে যাবে। আবার এখান থেকে তৈরি হবে কি হবে বাইকার্বনেট, মানে 2HCO3, ঠিক আছে। এটা থেকে কি তৈরি হবে, বাইকার্বনেট, এটা কার্বনিক অ্যাসিড তৈরি হলো, আর এটা কি হলো, বাইকার্বনেট। এটাকে এখানে লিখে দে ছকে, এটা হচ্ছে বাইকার্বনেট। তারপরে এটাকে বলা হয়, এই যে এটাকে বাংলায় বলা হয় কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, কি কার্বনিক অ্যাসিড, আর এটাকে বলা হয় বাইকার্বনেট, বুঝা গেল। এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, এটাকে বলা হয় বাইকার্বনেট। আবার এখান থেকে কি তৈরি হবে বলতো, আবার এটা ভেঙে যাবে, H প্লাস আর CO2, এটা আয়নটা ভেঙে যাবে, এটা ভেঙে গিয়ে কি হবে, আবার H2, দেখ এটা ভেঙে কি হবে, H প্লাস আর CO3, এটা ছিল 2, এখানে 2 দিয়ে দিবে, আর 2 এখান থেকে এবার কি যুক্ত হবে, এটা উৎপন্ন হলো, এটা উৎপন্ন হওয়ার পর এখান থেকে আবার ক্যালসিয়াম 2 প্লাস আয়ন, ঠিক আছে, ক্যালসিয়ামের সাথে আর কার্বন ডাই অক্সাইড, কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট, কি তৈরি হবে, CO3, এটাকে বলা হয় ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট। Ca মানে কি রে, Ca মানে ক্যালসিয়াম, আর CO3 মানে কার্বনেট, CO3 যেখানে দেখবি ওটার নাম হয়ে গেল কার্বনেট, তাহলে CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল, বুঝতে পারলি। তাহলে কি, এই যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এখান থেকে অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে, এখান থেকে যে ও আছে না, ও আছে মানে বুঝে নিবি যে ওখানে অক্সিজেন তৈরি হবে। তাহলে কি তৈরি হলো, কিভাবে, জলের সাথে কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হয়ে কি তৈরি হলো, ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, বা পলিচুন, ঠিক আছে, চুন উৎপন্ন হলো। এই চুন থেকে কি তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। তাহলে এটা কি হলো, বায়ুমণ্ডল হয়ে গেল। এবার আমরা পড়বো শিলামণ্ডল। এটা হয়েছে, তুলা হয়েছে, দেখে নিবি ভিডিওতে। শিলামণ্ডলের মধ্যে কিভাবে বিক্রিয়া করে দেখ, শিলামণ্ডল, তাহলে শিলামণ্ডলের, হ্যাঁ, অক্সিজেনটা কি হিসাবে থাকে বলতো, সালফেট হিসাবে, কি হিসাবে, সালফেটের সংজ্ঞা হচ্ছে, সালফেট হচ্ছে যেরকম SO2, ঠিক আছে, SO2 মাইনাস, এটাকে বলা হয় সালফেট, ঠিক আছে, এটাকে কি বলা হয়, সালফেট। তো সালফেটের সাথে কি হয়, কার্বন যুক্ত হবে, সি, তাহলে এখান থেকে কি তৈরি হবে বলতো, তাহলে একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর একটা কি হবে, সালফেট আয়ন তৈরি হবে। তাহলে দেখ এখানেও ও আছে, তাহলে ও আছে মানে কি এখানেও অক্সিজেন তৈরি হবে। তাহলে বুঝে গেলি, এটা কি শিলামণ্ডল, মানে আমাদের শিলার মধ্যে, মানে আমাদের যে শিলামণ্ডল আছে, এই শিলার মধ্যে অক্সিজেনটা কি হিসেবে থাকে, এই যে সালফেট হিসেবে থাকে, ঠিক আছে। আর এই সালফেট সাথে কার্বন যুক্ত হয়ে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, বুঝা গেল। সালফেটটা ভেঙে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড আর একটা সালফাইড একটা আয়ন তৈরি হয়, বুঝতে পারলি। এই যে মাইনাস আছে মানে আয়ন তৈরি হবে। তাহলে এবার হয়ে গেল এটা। এবার আমরা দেখব, তাহলে এটা আমরা কি দেখলাম বলতো, এটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে, মানে বায়ুমণ্ডল থেকে, পরিবেশ থেকে কি হলো, জীবদেহের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে, সরি পরিবেশ নয়, এই ভান্ডার গুলো, মানে এই এক একটা ভান্ডার কি হিসেবে থাকে, কিভাবে অক্সিজেন তৈরি হয়, এটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে জীবদেহ থেকে অক্সিজেন কিভাবে দেহে প্রবেশ করে, ঠিক আছে, মানে পরিবেশ থেকে জীবদেহের মধ্যে অক্সিজেন কিভাবে প্রবেশ করে, অক্সিজেন চক্র। তাহলে দেখ কি বললাম, পরিবেশ থেকে জীবদেহে কিভাবে অক্সিজেনটা প্রবেশ করে। তাহলে পরিবেশ থেকে তো এর মধ্যে কি থাকে বল, অক্সিজেন থাকে, বায়ুতে কি থাকে রে, অক্সিজেন, মানে আমি বললাম যে বায়ুমণ্ডল থেকে কিভাবে জীবদেহের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করে, হ্যাঁ, দেখ তাহলে অক্সিজেন থাকে, এটা কি বলা হয়, অক্সিজেন চক্র, এবার বুঝতে পারবি। অক্সিজেন আর বায়ুতে কি থাকে, নাইট্রোজেন থাকে, হ্যাঁ, কি থাকে, নাইট্রোজেন, অক্সিজেন প্লাস নাইট্রোজেন, তাহলে এই নাইট্রোজেন মিলে তৈরি হয় কি বলতো, N2O, ঠিক আছে, কি তৈরি হয়, N2O, আর এখানে একটা 2 দিয়ে দে, হয়ে গেল। তাহলে এটা কি বলা হয় বলতো, এটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড, কি বলা হয়, নাইট্রাস অক্সাইড, বইয়ে দেওয়া আছে। তারপরে আছে, তারপর এটা আবার এখান থেকে ভেঙে কি তৈরি হবে, N2O, 2N2O প্লাস আবার একটা অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হবে কি আবার NO, আর এখানে 2 দিয়ে দে, হয়ে গেল।
তাহলে কি তৈরি হবে না, এটাকে বলা হয় হ্যাঁ এটা হবে নাইট্রাস অক্সাইড আর হবে এটা নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এটাকে বলা হয় কি নাইট্রিক অক্সাইড। আবার এখান থেকে NO আবার দুটো তুলে দে, দুটো NO প্লাস হয়ে গেল, আবার অক্সিজেন একটা যুক্ত হবে, ঠিক আছে, কারণ বাইরের মধ্যে অক্সিজেন তো অসংখ্য আছে, এই জন্য একটা একটা করে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে নাইট্রাস অক্সাইড প্লাস অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি হবে, হ্যাঁ নাইট্রোজেন ডাইঅক্সাইড কি তৈরি হবে, নাইট্রোজেন এই শাট আপ, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাই মানে কি বলতো দুই, আর অক্সিজেন দুটো আছে ওই জন্য ডাই বলা হচ্ছে, আর এন মানে নাইট্রোজেন, এন মানে কি, এন মানে নাইট্রোজেন, আর অক্সিজেন ডাবল আছে ওই জন্য ওটাকে বলা হয় ডাই, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে তৈরি হবে কি NO2 প্লাস, এবার কি হলো জলের সঙ্গে বিক্রিয়া করবে। এবার প্রশ্ন করতে পারিস যে জলটা কেন এলো, হ্যাঁ জলটা কেন এলো, কারণ এগুলো তো সব বায়ুমণ্ডলে হচ্ছে, এবার বায়ুমণ্ডলে মিশে কি হচ্ছে জলের সঙ্গে এবার বায়ুর উপরে কি হচ্ছে মেঘের সঙ্গে বিক্রিয়া করছে, ঠিক আছে, বিক্রিয়া করছে তো মেঘ মানে কি পানি, তো তো মেঘ পানি, তাহলে পানির সংকেত কি H2O, হ্যাঁ, আর এখানে কি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এর সাথে কি যুক্ত হচ্ছে, জল যুক্ত হচ্ছে। এবার এখান থেকে নাইট্রোজেন NO2 প্লাস HNO3, ঠিক আছে, এটাকে বলা হয় নাইট্রিক অ্যাসিড। এটা কি বলা হয় এটাকে বলতো, নাইট্রিক, লিখে দে ব্র্যাকেটে নাইট্রিক অ্যাসিড, আর এটা নাইট্রাস, ঠিক আছে। তাহলে এবার এটা একবার ভেঙে যাবে, এটা ভাঙবে HNO2, এটা ভেঙে কি হবে বলতো, H প্লাস একটা আয়ন তৈরি হবে আর প্লাস একটা নাইট্রোজেন আয়ন তৈরি হবে, ঠিক আছে, নাইট্রোজেন একটা আয়ন তৈরি হবে, বুঝা গেল। তাহলে H প্লাস আর একটা কি হবে, এই যে এটা ভেঙে আবার আবার এটা ভাঙবে একটা, ঠিক আছে, আবার এটা ভাঙবে HNO3 ভাঙবে, HNO3 ভাঙবে, দেখ HNO3 ভেঙে কি হয়, H প্লাস আয়ন তৈরি হবে আর একটা নাইট্রেট আয়ন তৈরি হবে। আবার এই নাইট্রেট আয়ন কি হয় অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে, এভাবে দেখ, এইভাবে অক্সিজেনটা কি হয় বায়ুমণ্ডল থেকে জীবদেহের মধ্যে প্রবেশ করে, বুঝা গেল। তাহলে বায়ুমণ্ডল থেকে জীবদেহে এভাবে প্রবেশ করে, হয়ে গেল। আবার এবার 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 তার উল্টাও করতে হবে, আমরা পড়ছিলাম পরিবেশ থেকে কিভাবে জীবদেহের মধ্যে প্রবেশ করলো, এবার জীবদেহ থেকে কিভাবে পরিবেশ থেকে যাবে, তাহলে এভাবে যে চক্রাকার আবর্তন চলতে থাকে এটাকে বলা হয় অক্সিজেন চক্র, হ্যাঁ। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা দেখব জীবদেহ থেকে কি পরিবেশ থেকে, জীবদেহ থেকে কোথায় যাবে, পরিবেশে যাবে, পরিবেশ, ঠিক আছে, জীবদেহ থেকে কোথায় যাবে, পরিবেশে। তাহলে আমি কি বললাম জীবদেহ থেকে, মানে জীবদেহ কিভাবে খাদ্য তৈরি করে, গাছ কিভাবে খাদ্য তৈরি করে, ওই যে একটাই, তাহলে গাছ কি হবে সালোক সংশ্লেষের মাধ্যমে কি করে অক্সিজেন তৈরি করে, অক্সিজেন তৈরি করে এবার ওটা কি কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কি করে বায়ুতে ছেড়ে দেয়, ঠিক আছে, তাহলে এভাবে অক্সিজেন মুক্ত হয়ে যায়। তাহলে কি বললাম, এই যে গাছ থেকে গাছটা খাদ্য তৈরি করবে, গাছটা তো একটা জীব, গাছ একটা জীব, তাহলে এই গাছটা খাদ্য তৈরি করে কি তৈরি করবে, গ্লুকোজ আর কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড, বুঝতে পারলি কি করবে, গ্লুকোজ আর কার্বন ডাই অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড মানে কি কার্বনের মধ্যে অক্সিজেন আছে, এভাবে অক্সিজেনটা মুক্ত হয়ে যায়, ঠিক আছে। কি বললাম, এই যে কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ C6H12O6, ঠিক আছে, প্লাস এখান থেকে কি তৈরি হয় বলতো, কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন, ঠিক আছে, এভাবে O2CO2 আমাদের ব্যালেন্সটা চলতে থাকে চক্রাকার পদ্ধতিতে। এই গ্লুকোজ থেকে তৈরি হয় অক্সিজেন, এই যে অক্সিজেন, এই অক্সিজেনটা কোথায় গাছ থেকে বায়ুমণ্ডলে ছেড়ে দিল, ঠিক আছে, বায়ুমণ্ডলে ছেড়ে দিবে। আবার এটা কি করবে, এই অক্সিজেনটা আবার বাতাসের অক্সিজেনের সাথে মিশে যাবে, হ্যাঁ এদিকে দেখ, আবার এই অক্সিজেনটা বাতাসের অক্সিজেনের সাথে মিশে গিয়ে বিক্রিয়া করবে, আর বিক্রিয়া করে আবার মাটির নিচে আসবে, আবার মাটির মধ্যে এখানে বিক্রিয়া করবে, আবার এখান থেকে উপরে যাবে, ঠিক আছে, এই যে চক্রাকার পদ্ধতিতে যে চলতে থাকে অক্সিজেনটা, এটাকেই বলা হয় অক্সিজেন চক্র, বুঝা গেল। অক্সিজেন কি, এই যে গাছ থেকে অক্সিজেনটা তৈরি হলো আর অক্সিজেনটা আবার বাতাসে ছেড়ে দিল, হ্যাঁ, বাতাসে ছেড়ে দেওয়ার পর বাতাসের সাথে অক্সিজেন অণু কি হয় বিক্রিয়া করে, হ্যাঁ, নাইট্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে, আবার নাইট্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে কি নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, আবার নাইট্রিক অ্যাসিড থেকে কি নাইট্রিক অ্যাসিড তৈরি করে, আবার ওই অ্যাসিডটা জলের সঙ্গে মাটিতে প্রবেশ করে,
মাটিতে মানে বৃষ্টির সময় মাটিতে প্রবেশ করে, মাটিতে প্রবেশের সময় কি হয়, ওই মাটির সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, তারপর ওখান থেকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে, ক্যালসিয়াম কার্বনেট থেকে আবার ওখান থেকে অক্সিজেন তৈরি হয়, বুঝা গেল। তাহলে এভাবে অক্সিজেনের প্রসেসটা চলতে থাকে চক্রাকার পদ্ধতিতে, বুঝা গেল। আমরা শ্বাসের মাধ্যমে হোক বা দহনের মাধ্যমে হোক বা এর মাধ্যমে শ্বাসকার্যের মাধ্যমে হোক, এভাবে চক্রাকার পদ্ধতিতে কি হতে থাকে, অক্সিজেনটা বায়ুমণ্ডল থেকে জীবদেহ থেকে বায়ুমণ্ডলে কি হয়, চলতে থাকে, বুঝা গেল। অক্সিজেন চক্র শেষ। তাহলে বলছে অক্সিজেন চক্রের গুরুত্ব কি, অক্সিজেন চক্রের গুরুত্ব অপরিসীম। অক্সিজেন যদি কেউ গাছ যদি অক্সিজেন ছাড়া বন্ধ করে দেয় তাহলে তো জীবদেহ বাঁচবে না, প্রাণী বাঁচবে না, ঠিক আছে। তাহলে এই জন্য O2 CO2 এর ব্যালেন্সটা আমাদের ঠিক রাখতে হবে। এই জন্য অক্সিজেন চক্রটা আমাদের দৈনন্দিন জীবনে বা জীবদেহের বা প্রাণী দেহের দৈনন্দিন শ্বাসকার্যের বা জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, বুঝা গেল। এবার শেষ কি বলছে, অক্সিজেন শেষ, এবার কার্বন চক্র আছে। এবার কার্বনটা কোথায় কোথায় থাকে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে কার্বনটা 1 নম্বর থাকে কোথায়, বায়ুমণ্ডলে কার্বন কি হিসাবে থাকে, মিথেন হিসাবে থাকে, কি থাকে, মিথেন হিসাবে। আর কার্বন ডাই অক্সাইড, এই যে দুটো, তাহলে বায়ুমণ্ডলে কি থাকে, কার্বন ডাই অক্সাইড প্লাস আর কি থাকে, কোথায় থাকে কার্বন, মিথেনে মানে CH4, বুঝতে পারলি। এই যে এই দুটো বায়ুমণ্ডলের ক্ষেত্রে যদি বলা হয়, বায়ুমণ্ডলে কার্বন কিভাবে থাকে, কার কার সাথে থাকে, কার্বন ডাই অক্সাইড আর কি মিথেনের সাথে থাকে, বুঝা গেল। এবার এর মধ্যে কিসে থাকে, জলের মধ্যে, তাহলে জলের মধ্যে যদি আমরা দেখি, জলের মধ্যে এই যে H2O প্লাস CO2, হ্যাঁ, তাহলে কার্বনেট বাইকার্বনেট হিসেবে থাকে, কি থাকে, বাইকার্বনেট হিসেবে থাকে। এই যে তাহলে এতে এর মধ্যে কি বলছে, জলের মাধ্যমে বাইকার্বনেট বা কার্বনেট হিসেবে থাকে, বুঝা গেল। হ্যাঁ, এখানে বাইকার্বনেট মানে এটা আমি একটা দিয়েছি, H2 দিতে পারিস নাও পারিস, ওটা আমি ডিটেলসে আরো হবে, ঠিক আছে। H2 দিলে আবার এটাকে ভাঙতে হবে, ঠিক আছে, আবার এটা ভেঙে H2CO3 হবে, ঠিক আছে। তো ডাইরেক্ট মানে এমনি মনে রাখার জন্য আমি ওটা বললাম যে বাইকার্বনেট তৈরি হয়, ঠিক আছে। H2CO3 বা হ্যাঁ ওইটাও হতে পারে, এটাও হবে CO3। তারপরে হচ্ছে লিখছে না রে, হ্যাঁ চলে আসছে। আর শিলামণ্ডল কি হিসাবে থাকে, শিলামণ্ডলেও কার্বনেট হিসেবে থাকে, ঠিক আছে। শিলামণ্ডলে কি থাকে, কার্বনেট মানে এই যে CO3 কার্বনেট আর কি সালফেট হিসেবে থাকে, সালফেট মানে SO2 এই দুটো হিসেবে কি থাকে, এই কার্বনেটটা থাকে, ঠিক আছে। বা কার্বনেট আর আরো আছে কি, উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে কার্বনটা থেকে কি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনটা পাওয়া যায়, আর ওটা কি হয়, কার্বন তৈরি হয় ওখান থেকে। তারপর আবার মোলাস্কা জাতীয় কিছু প্রাণী আছে, ওই প্রাণীগুলো কি, ওদের খোলক থাকে, ঝিনুক দেখেছি, ঝিনুকের যে খোলকটা থাকে ওটা কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে। তো ওইটা যখন তৈরি হয় তখন বায়ুমণ্ডলের কার্বনটাকে নিয়ে হ্যাঁ বিক্রিয়া করে ওর খোলকটা তৈরি হয়, বুঝা গেল। ওই তাহলে ওখানে কার্বন থাকে। তাহলে এবার আরেকটা কি, বিভিন্ন ধরনের কেমোসিনথেসিস ব্যাকটেরিয়া থাকে, এইসব তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা গেল কি, জীবদেহ থেকে পরিবেশ থেকে জীবদেহে প্রবেশ করলো, হ্যাঁ। এবার জীবদেহ থেকে পরিবেশে কিভাবে প্রবেশ করবে, তার উল্টা একই রকম ওই যে ওই এটা ঝিনুকটা যেটা আছে কার্বন, ওই থেকে ব্যাকটেরিয়া বা ছত্রাক কি করে ওটাকে ভেঙে দেয়, আর ভেঙে দেওয়ার পর সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়, হ্যাঁ, গ্লুকোজ থেকে কি হয়, গ্লাইসিন তৈরি হয়, ঠিক আছে। গ্লুকোজ থেকে গ্লাইসিন তৈরি হয়, আর গ্লাইসিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ। ওই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে, কার্বন থাকে, বুঝা গেল। তাহলে ওখান থেকে কার্বনটা তৈরি হয়। আবার আরেকটা আছে, হ্যাঁ, যেটা হচ্ছে মোলাস্কা যেটা বললাম, হ্যাঁ। তাহলে মোলাস্কা যখন ওই এই যে ঝিনুকের যে খোলকটা ওটা কার্বন দিয়ে তৈরি, আর ওই ঝিনুকটা যখন মারা যাওয়ার পর কি হবে, মাটিতে মিশে যাবে, আর মাটিতে মিশে গেল তার মানে কি হয়ে গেল, ওই মাটিতে কার্বনটা মিশে গেল, আর কার্বনটা মাটি থেকে আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তার মানে বায়ুমণ্ডলে প্রবেশ করলো, হয়ে গেল। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে, মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গুলো কি করে, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে কার্বন তৈরি করে, হয়ে গেল, শেষ, খতম। হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমাদের
কার্বন চক্রের গুরুত্বটা দেখে নিবি একটু, গুরুত্ব একই রকম। এবার এর পরের দিন নাইট্রোজেন চক্রটা করিয়ে শেষ, ঠিক আছে চ্যাপ্টারটা। আজ এই পর্যন্তই থাকুক, পৃষ্ঠা নম্বর 59 পর্যন্ত, ঠিক আছে।